আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, রাজনীতির আঙিনায় পা রাখলেই এখন কিন্তু একটা অদ্ভুত বাতাসের ঝাপটা অনুভব করা যাচ্ছে। আকাশটা পরিষ্কার মনে হলেও দিগন্তের কোণে কালো মেঘের ঘনঘটা। আজকে আপনাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, যা হয়তোবা চায়ের কাপে ঝড় তুলছে। কিন্তু এর গভীরতা আসলে আমরা অনেকেই কিন্তু কোনোভাবে আন্দাজ করতে পারছি না। দেখুন, ইতিহাসের পাতা উল্টালে দেখবেন বড় বড় সাম্রাজ্য বা শক্তিশালী সরকার কখনোই কিন্তু বাইরের শত্রুর আক্রমণে হুট করে ভেঙে পড়ে না, বরং পতন শুরু হয় ঘরের ভেতর থেকে, যখন নিজেদের বিশ্বাসের জায়গায় ফাটল ধরে। আজ আমরা দাঁড়িয়ে আছি 2026 সালের এক সন্ধিক্ষণে। চারিদিকে গুঞ্জন, অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন আলোচিত এবং বিতর্কিত উপদেষ্টা নাকি তারেক রহমানের ভবিষ্যৎ যে মন্ত্রিসভা হবে সেই মন্ত্রিসভায় জায়গা পেতে যাচ্ছেন। দেখুন, আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা হয়তো কোনো আন্তর্জাতিক মাস্টার প্ল্যান বা সমঝোতার একটা বড় অংশ। কিন্তু এর সুদূর প্রসারী ফলাফল কি হতে পারে, সেটা কি আমরা কোনোদিন কোনো দিক থেকে ভেবে দেখেছি? চলুন একটু পেছনে ফিরে যাই। পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা কেন হেরেছিলেন? লর্ড ক্লাইভের সৈন্য সংখ্যা কি খুব বেশি ছিল? না, নবাব হেরেছিলেন কারণ তার সেনাপতি মীর জাফর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থেকেও নিষ্ক্রিয় ছিলেন। কিন্তু কেন নিষ্ক্রিয় ছিলেন? কারণ বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গিয়েছিল। আজ যদি বিএনপির মতো একটি বিশাল দলের ক্ষেত্রেও একই নাটকের পুনরাবৃত্তি আবারও ঘটে, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। বিএনপির হাজার হাজার নেতাকর্মী কিন্তু গত 17টি বছর ধরে কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন তা নতুন করে কোনোভাবে কিন্তু বলার অপেক্ষা রাখে না। কি না ঘটেছিল তাদের সাথে! মামলা, হামলা, জেল আর জুলুমের যে স্ট্রিম রুলার তাদের উপর দিয়ে গেছে। পৃথিবীর খুব কমই রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে এমন ভাগ্য বরণ করতে হয়েছে। এখন বিজয়ের দ্বারপ্রান্তে এসে তারা যদি দেখেন তাদের সেই ত্যাগের ফসল ঘরে তুলছেন এমন কিছু মানুষ, যারা আসলে দলের দুঃসময়ে ছায়ার মতো পাশে ছিলেন না, বরং কেউ কেউ ছিলেন সুবিধাবাদী কিংবা বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত, তাহলে তৃণমূলের এই কর্মীর মানসিক অবস্থাটা আসলে কি হবে? দেখুন, মানুষের মনস্তত্ত্ব কিন্তু খুব অদ্ভুত। পেটে ক্ষুধা থাকলে মানুষ লড়াই করতে পারে, কিন্তু মনে ক্ষোভ বা বঞ্চনা থাকলে সে লড়াই করার শক্তি হারিয়ে ফেলে। এই যে প্যারাশুট দিয়ে নামিয়ে দেয়া নেতাদের মন্ত্রী বানানোর গুঞ্জন, এটা যদি সত্যি হয়, তবে দলের ভেতরে যে অভ্যন্তরীণ কুন্দল শুরু হবে তা সামাল দেয়া কিন্তু খুদ তারেক রহমানের জন্য, আমি মনে করি, অনেক বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রাজনীতিতে একটা বিষয় আছে, চেইন অফ কমান্ড। যখন একজন ত্যাগী নেতা দেখবেন তার মাথার উপর এমন কাউকে বসিয়ে দেওয়া হয়েছে যার সাথে আসলে দলের কোনো ধরনের আত্মিক সম্পর্ক নেই, তখন তিনি কি মন থেকে সেই মন্ত্রীর নির্দেশ মানবেন, নাকি তলে তলে তাকে অসহযোগিতা করার নকশা কাটবেন? প্রশাসনের কথাই ধরুন, আমরা সবসময় কিন্তু বাতাসের গতিবেগ বুঝে চলে থাকেন। তারা যখন আসলে দেখবেন সরকার এবং দলের মধ্যে সমন্বয় নেই, মন্ত্রী এক কথা বলছেন আর দলের নেতারা অন্য কথা, তখন কিন্তু তারা এই সুযোগটা কাজে লাগাবে। ফাইলে লাল ফিতা জড়িয়ে কাজ আটকে রাখবে, সরকারকে অকার্যকর প্রমাণ করার চেষ্টাও করবে। আর সরকার যখন ভেতর থেকে অকার্যকর হয়ে পড়ে, তখন কিন্তু বাইরের শত্রুর জন্য কাজটা খুব সহজ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই সুযোগে আওয়ামী লীগ কি আসলে বসে থাকবে? মোটেও না। রাজনীতিতে কোনো স্থানে কিন্তু শূন্য থাকে না। আওয়ামী লীগ এখন হয়তো মাঠের বাইরে বা অনেকটাই কোণঠাসা বলা যায়, কিন্তু তারা একটি পুরনো এবং ধূর্ত রাজনৈতিক শক্তি। তারা অপেক্ষা করছে বিএনপির ভুলের জন্য। যখন দেখবেন বিএনপি নিজেদের ঘর সামলাতে ব্যস্ত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হচ্ছে, কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, তখন কিন্তু তারা ধীরে ধীরে তাদের যে মাথা রয়েছে সেটি কিন্তু ছাড়া দিতে শুরু করবে। এখানে শুরুতে হয়তো সরাসরি দলীয় ব্যানারে গিয়ে তারা নামবে না,
তারা বিভিন্ন সামাজিক সমস্যাকে ঢাল হিসাবে ব্যবহার করবে। আজ শ্রমিক আন্দোলন, কাল ছাত্রদের দাবি এবং পরশু বিদ্যুৎ সমস্যা। এভাবে ছোট ছোট স্ফুলিঙ্গ তৈরি করে কিন্তু তারা দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করবে। আর এই যে অস্থিতিশীল করার চেষ্টা, একবার যদি তারা রাজপথে নামার সুযোগ পায় এবং বিএনপি সরকার সেটা কঠোর হাতে দমন করতে যদি ব্যর্থ হয়, তবে পরিস্থিতি হবে কিন্তু ভয়াবহ। কারণ তখন বিএনপির নিজস্ব কর্মীরাও হয়তো সরকারের সমর্থনে রাস্তায় নামবেন। তাদের মনে তখন কাজ করবে সেই পুরনো অভিমান, যাদের মন্ত্রী বানিয়েছ তাদের বলো রাস্তা সামলাতে। এই যে কর্মীদের একটা নিষ্ক্রিয়তা, এটাই কিন্তু হবে সরকারের কফিনে শেষ পেরেক। বিষয়টা আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করি। পশ্চিমা বিশ্ব বা উন্নয়ন সহযোগীরা হয়তো তাদের কমফোর্ট জোন থেকে কিছু চেনা মুখকে আসলে ক্ষমতায় দেখতে চায়। ডক্টর ইউনূসের টিমের কিছু সদস্যকে রেখে দেওয়ার চাপও হয়তো বা আছে। এটাকে অনেকে মাস্টার প্ল্যান বলছেন। কিন্তু মনে রাখতে হবে, বিদেশি বন্ধুদের খুশি করতে গিয়ে যদি দেশের মাটির বন্ধুদের দূরে ঠেলে দেওয়া হয়, তবে গদি টেকানো দায় হয়ে পড়বে। বিদেশিরা বিবৃতি দিতে পারে, কিন্তু রাজপথে যখন প্রতিপক্ষ লাঠি নিয়ে তেড়ে আসে, তখন ওই বিদেশি বন্ধুরা আপনাকে কোনোভাবে কিন্তু বাঁচাতে আসবে না। বাঁচাতে হবে আপনার দলের সেই তৃণমূলের কর্মীদেরকে। এখন ভাবুন, দেশ যদি অচল হয়ে পড়ে, হরতাল, অবরোধ আর সংঘর্ষে অর্থনীতির চাকা যদি বন্ধ হয়ে যায়, তখন কি হবে? আন্তর্জাতিক মহল তখন বলবে তোমরা দেশ চালাতে পারছো না। তারা স্থিতিশীলতার স্বার্থে নতুন একটি নির্বাচনের প্রসঙ্গ কিন্তু তখন তুলে আনবে। এবার আসি জামাতের প্রসঙ্গে। নির্বাচন পরবর্তী সময়ের সকল খবরাখবর কিন্তু আপনারা জানেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই নির্বাচনকে নিয়ে জামাত কিন্তু খুব একটা খুশি নয়। তারা যেটা চেয়েছিল সেটা কিন্তু তারা পায়নি। এমনকি এই নির্বাচনের পরে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষ কিন্তু হচ্ছে। সেই হিসাবে জামাতে ইসলামের বর্তমান যে অবস্থা এবং তাদের কাছ থেকে যে সকল সতর্ক বাণীগুলো উঠে আসছে বিএনপির জন্য, অথবা ধরে নিলাম বর্তমানে যারা সরকার রয়েছেন তাদের জন্য, এই সরকার কিন্তু শপথ পড়িয়ে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে। এর পরবর্তীতে নতুন যে সরকার আসবে, অর্থাৎ বিএনপির সরকার, তারা কিন্তু জামায়াতের এই বিরোধী দলীয় যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো কিন্তু সামাল দিতে হবে। এখন একদিকে আওয়ামী লীগ এবং অপরদিকে বিরোধী দল জামাত, উভয় দলেরই কিন্তু যে দাবি সেগুলো কিন্তু মোটামুটি এক। এবং উভয় পক্ষই যদি দেশকে অস্থিতিশীল করে বা দেশে বিভিন্ন ধরনের ঝামেলা শুরু করে দেয়, তখন সেটি কিন্তু বিএনপিকে সামাল দেয়া আরো অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। আর এই রি-ইলেকশন বা মধ্যবর্তী নির্বাচনের ফাঁদে যদি বিএনপি একবার পা দেয়, তবে সেটা হবে তাদের জন্য খুবই আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ ততদিনে জনগণের কাছে কিন্তু মেসেজ চলে যাবে যে বিএনপি দেশ পরিচালনায় ব্যর্থ। আর সেই ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে নির্বাচনে গেলে ফলাফল কি হতে পারে তা কিন্তু সহজেই অনুমান করা যাচ্ছে। আমরা যদি ইতিহাসের দিকে একটু তাকাই, তাহলে আমরা দেখি 1979 সালে ইরানে শাহর পতন বা পরবর্তী সময়ে অনেক বিপ্লবী কিন্তু ব্যর্থ হয়েছে শুধু সঠিক নেতৃত্বের সমন্বয়ের অভাবে। ক্ষমতার চেয়ারে বসার চেয়ে সেই চেয়ার ধরে রাখা অনেক বেশি কঠিন। তারেক রহমান, আমি মনে করি, নিঃসন্দেহে বর্তমান সময়ের জন্য একজন দূরদর্শী নেতা। তিনি অনেক চড়াই উতরাইও কিন্তু দেখেছেন। কিন্তু এই মুহূর্তটি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সময়। তাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে। তিনি কি কোনো অদৃশ্য মাস্টার প্ল্যানের অংশ হয়ে বিতর্কিতদের গাড়িতে পতাকা তুলে দেবেন, নাকি তার দলের পরীক্ষিত, নির্যাতিত, ত্যাগী নেতাদের হাতে দায়িত্ব তুলে দিয়ে একটি মজবুত সরকার গঠন করবেন? এখানে একটা কথা কিন্তু মনে রাখা জরুরি। রাজনীতিতে আবেগ যেমন আছে, তেমনি আছে কঠিন বাস্তবতা। বিতর্কিত উপদেষ্টাদের নিয়ে সরকার গঠন করলে হয়তো সাময়িকভাবে আন্তর্জাতিক লবি অনেক খুশি হবে, কিন্তু দীর্ঘমেয়াদে দল ক্ষতিগ্রস্ত হবে। দলের ভেতরে গ্রুপিং বাড়বে, ভাইয়ে ভাইয়ে অবিশ্বাস তৈরি হবে। আর ঘরের শত্রু বিভীষণ হলে লঙ্কা কাণ্ড ঘটতে কিন্তু এক বিন্দু পরিমাণও সময় লাগে না।
দেখুন, আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনরা কিন্তু এই পরিস্থিতির জন্যই বর্তমান সময়ে উৎপেতে আছে। তারা কিন্তু নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তাদের লক্ষ্য হয় সমঝোতা, নয় বাই ফোর্স রাজনীতির মাঠে ফিরে আসা। তাই তাদের একমাত্র কৌশল হলো যে সরকার গঠিত হবে তাকে আবারও ব্যর্থ প্রমাণ করা। আর বিএনপিকে ব্যর্থ প্রমাণ করার সবচেয়ে সহজ উপায় হলো তাদের দলে বিভাজন তৈরি করা। দেখুন, বিতর্কিত কাউকে মন্ত্রী বানালে সেই বিভাজনের বীজটি কিন্তু এক কথায় রোপণ হয়ে যাবে। পরিশেষে আমি একটা কথাই বলবো, ক্ষমতা কিন্তু খুবই পিচ্ছিল জায়গা। এখানে পা ফসকালে গভীর খাদ। জনগণ কিন্তু অনেক আশা নিয়ে পরিবর্তন চেয়েছে। তারা চায় না পুরনো বোতলে নতুন মদ। তারা চায় স্বচ্ছতা, তারা চায় তাদের ত্যাগের মূল্যায়ন। তাই সিদ্ধান্ত নেয়ার আগে হাজারবার কিন্তু ভাবতে হবে। কারণ একটা কথা আছে, সময়ের ১ ফুট অথবা অসময়ের ১০ ফুট। এখন যদি সামান্য ভুলের কারণে দলের মধ্যে ফাটল ধরে, তবে সেই ফাটল দিয়ে কেবল বিরোধী দল নয়, বরং অনাকাঙ্ক্ষিত অনেক শক্তি কিন্তু ঢুকে পড়তে পারে। আর তখন হয়তো অনুশোচনা করা ছাড়া আর কোনো পথই খোলা থাকবে না। এখন সিদ্ধান্ত আসলে বিএনপির, সিদ্ধান্ত তারা কি নেয় সেটা দেখার অপেক্ষায়। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।